কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে সুস্থ আছো। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইনে ভিডিও ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগত। তো ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই আমার পরিচয়টি তোমাদেরকে দেওয়া উচিত, যদিও তোমরা অনেকে আমাকে চিনো। আমি হচ্ছি তোমাদের তানিয়া ম্যাডাম, সহকারী শিক্ষক বাংলা, অর্থাৎ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের উপর ক্লাস নিব ইনশাআল্লাহ, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল। তো তোমরা জানো যে এখন যেহেতু করোনাকালীন পরিস্থিতির কারণে আমাদের প্রতিষ্ঠান বন্ধ, তোমরা শিক্ষার্থী যারা রয়েছ, তো যারা আমাদের অনলাইনের কার্যক্রমের সাথে ছিলে তারা অন্তত এই কথাটুকু বলতে পারবে না যে আসলে আমাদের স্কুল বন্ধ, তো আমাদের পড়াশোনাটা সেরকমভাবে হয়নি। আমরা সেই বলার সুযোগটি তোমাদেরকে দেইনি, কারণ আমরা সেই শুরু থেকে চেষ্টা করে এসেছি এবং তোমাদেরকে সেবা দিয়ে গিয়েছি এবং তোমাদেরকে সবসময় আমরা বলেছি যে তোমাদের যে কোনো সমস্যায় আমরা পাশে আছি এবং তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছো এবং আমরা আমাদের এই অনলাইনের কার্যক্রমটাকে তোমাদের পড়াশোনাকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চালিয়ে যাচ্ছি এবং তার পাশাপাশি তোমাদের সাথে আমাদের যোগাযোগটাও কিন্তু রয়েছে সবসময়। চাইবো তোমাদের কাছে আমার যে আশা সেটি হচ্ছে আশা এবং প্রত্যাশা রাখবো যে আমাদের অনলাইনের কার্যক্রমের সাথেই তোমরা থাকবে এবং নিজেদের পড়াশোনাকে সুন্দর মতো চালিয়ে যাবে। ঠিক আছে, অপর নামই হচ্ছে কিন্তু আস্থা এবং বিশ্বাস, এবং সেই আস্থা এবং বিশ্বাস নিয়ে তোমাদের পাশে আছি এবং ইনশাল্লাহ থাকবো। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে একটি মূলত কবিতা। আমরা আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো কবিতা নিয়ে আলোচনা করার পূর্বে আরেকটু কথা বলার বাকি, সেটি হচ্ছে তোমরা কিন্তু এখন জিএসসি পরীক্ষার্থী, তো তোমরা এখন বছরের শুরু থেকেই কিন্তু তোমরা প্রস্তুতিটা সেভাবে করে গ্রহণ করবে যে এখন সময় আছে যে এখন পড়াটা আমরা সেভাবে পড়বো না বা কিছুদিন পর থেকে আমাদের পড়াশোনা শুরু করি, কখনো কেউ এই চিন্তা ভাবটা মনের মধ্যে আনবে না। তোমরা এখন থেকে রুটিন মাফিক পড়াশোনা শুরু করে দাও। আমরা তোমাদের অনলাইনে যে ক্লাসগুলো পাঠাচ্ছি তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করো এবং আমরা যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি তোমরা আমাদের সেই লাইভ ক্লাসের সাথে অবশ্যই অ্যাক্টিভ থাকবে। এবং যারা আমি নেক্সট ক্লাস থেকে যারা অনলাইনে অ্যাক্টিভ থাকবে না আমি কিন্তু তাদের নাম উল্লেখ করে ক্লাসে বলবো, এবং যারা থাকবে আমি তাদেরকেও নাম উল্লেখ করে তাদেরকে আমি কি জানাবো, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবং তোমাদের জন্য আরেকটি সুখবর, সেটি হচ্ছে যারা আমাদের অনলাইনে কার্যক্রমে সবসময় অ্যাক্টিভ থাকছো এবং থাকবে তাদের জন্য কিন্তু আমাদের সৃষ্টির পক্ষ থেকে কিন্তু অবশ্যই সুন্দর পুরস্কার অপেক্ষা করছে। তো তোমরা যারা আমাদের টিচারের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আগ্রহী, তো আশা করবো তোমরা অবশ্যই আমাদের অনলাইন কার্যক্রমের সাথে থাকবে, নিজেদের পড়াশোনাটাকে অন্যান্যদের তুলনায় চেষ্টা করবে যে সবসময় আমি নিজে যেন এগিয়ে থাকতে পারি, সেই মনোভাবটা নিয়ে তোমরা আমাদের সাথে থাকবে এবং নিজেদের পড়াশোনাকে সুন্দর মতো চালিয়ে যাবে। তো আমি আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যে সকালে বোর্ডে খেয়াল করো। কবিতার নাম হচ্ছে বঙ্গভূমির প্রতি, এবং কে লিখেছে বলো, মাইকেল মধুসূদন দত্ত। তোমরা সকালের সামনে বইটি নিয়ে নাও। আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 84 পৃষ্ঠা। আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে কত? 84 পৃষ্ঠা। আজকে আমরা 84 পৃষ্ঠার বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সকালে বোর্ডে খেয়াল করো। মাইকেল মধুসূদন দত্ত আমি বললাম একজন বাঙালি কবি হয়েও তার ইংরেজি সাহিত্যের প্রতি একটি প্রবল আকর্ষণ ছিল এবং তিনি সেই জন্য নিজের বাংলা ছেড়ে বাংলা ভূমিকে ছেড়ে জন্মভূমিকে ছেড়ে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে নিজের লেখাপড়া ইংরেজি সাহিত্য সাধনায় তিনি নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু তিনি সেখানে সেরকম একটি সাড়া পাননি। তো তিনি তার পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পারেন এবং ভুল বুঝার পরে তিনি কি করেন, বাংলা সাহিত্যকে নিয়ে সাধনা শুরু করেন এবং তার এই যে ভুল বুঝা, তার যে একটি মনের যে একটি আক্ষেপ, আমরা তার প্রত্যেকটি কবিতা পড়লে তার এই আক্ষেপটা কিন্তু প্রত্যেকটি তার লেখার মধ্যে ফুটে উঠেছে। সে যে আসলে কি বুঝতে না পেরে চলে গিয়েছিল ইংরেজি সাহিত্য সাধনা করার জন্য, পরবর্তীতে সে কিন্তু বুঝতে পেরেছে যে না, সে তার নিজের দেশে অপার সৌন্দর্যে লীলাভূমি সেটি ছেড়ে এসেছে, সে বুঝতে পেরেছে এবং তার প্রত্যেকটি রচনায় আমরা সেটি পেয়েছি। আজকে বঙ্গভূমির প্রতি এই কবিতাটি পড়লে আমরা এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠব। তো মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে, তোমরা আমার সাথে সাথে লিখবে, আমি বোর্ডের সংক্ষিপ্ত আকার করে লিখছি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে। কত সালে বলেছি? 1824 খ্রিস্টাব্দে। তোমরা আমার সাথে সাথে লিখো। জন্ম হচ্ছে
1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে এবং মৃত্যু হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। মৃত্যু কত খ্রিস্টাব্দে? 1873 খ্রিস্টাব্দে। আমরা জন্ম মৃত্যু সাল অবশ্যই খুবই গুরুত্ব সহকারে বলবো আশা করছি, কারণ আমাদের লেখকের মানে কবির জন্ম মৃত্যু সাল কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে এসে থাকে। ঠিক আছে, তাহলে দেখো মাইকেল মধুসূদন দত্ত জন্ম কত সালে? 1824 সালে এবং মৃত্যু হচ্ছে 1873 সালে। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের আরো কিছু উপাধি রয়েছে যদি আমি সেভাবে বলি, যেমন আছে তিনি মহাকাব্য, তারপর গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে তিনি আমাদের বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন। কি কি বলেছি বলো তোমরা? সনেট, পত্রকাব্য, তারপর কি বলেছি বলো? গীতিকাব্য, মহাকাব্য, এই বিষয়গুলো তিনি এতই সুন্দর আকারে মানে এতই তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, তিনি বাংলা সাহিত্যে কি চিরস্মরণীয় হয়ে রয়েছে। তো আমি যখন বললাম যে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি নিজেকে আত্মনিয়োগ করেছিল, তখন মূলত তার এই যে নামের পূর্বে যে মাইকেল শব্দটি, এই শব্দটি তখন যুক্ত হয়েছে। তখন সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। যখন সে ইংরেজি সাহিত্য সাধনা শুরু করেছিল তখন সে খ্রিস্ট ধর্ম শুরু করেছিল এবং খ্রিস্ট ধর্ম শুরু করার কারণে মূলত তার এই নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়েছে। তার নাম মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এখন আমরা তার কিছু উল্লেখযোগ্য রচনা দেখব। তো মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য একটি রচনা রয়েছে যেটি হচ্ছে মহাকাব্য নামে পরিচিত এবং সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। কি বলেছি? মেঘনাদ বধ কাব্য। সকলে লিখে ফেলো, মেঘনাদ বধ কাব্য। এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য একটি কি মহাকাব্য নামে পরিচিত। ঠিক আছে, মেঘনাদ বধ এটি কি একটি মহাকাব্য। কার? মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে আমরা কিন্তু বলছি, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে বিষয়গুলো শুনবে এবং সাথে সাথে খাতার মধ্যে লিখবে। আচ্ছা, তারপর তার রচিত কিছু প্রহসন রয়েছে, যেমন আছে দেখো একে কি বলে সভ্যতা, আছে পুরু শালিকের ঘাড়ে রূপ। এই দুটি হচ্ছে তার কি বলো? এই দুটি হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু দুটি প্রহসন। কি কি বলেছি? একে কি বলে সভ্যতা, সাথে সাথে তোমরা লিখে ফেলো, যদিও আমাদের বইয়ে আছে একে কি বলে সভ্যতা। তারপরে আছে দেখো পুরু শালিকের ঘাড়ে রূপ। এগুলো হচ্ছে মধুসূদন দত্তের উল্লেখযোগ্য কিছু প্রহসন। পুরু শালিকের ঘাড়ে রূপ, এগুলো হচ্ছে মধুসূদন দত্তের কিছু উল্লেখযোগ্য কি প্রহসন। ঠিক আছে, তারপরে আমরা এখন দেখব তার উল্লেখযোগ্য নাটক। নাটকগুলো হচ্ছে শর্মিষ্ঠা। তোমরা সকালে লিখো নাটকগুলো কি কি বলেছি? শর্মিষ্ঠা, আছে পদ্মাবতী, তারপর আছে কৃষ্ণকুমারী। আমি পাশে লিখছি শর্মিষ্ঠা, তারপরে আছে দেখো পদ্মাবতী, আরেকটি হচ্ছে কৃষ্ণকুমারী। এগুলো হচ্ছে আমাদের নাটক। এগুলো কি? এগুলো হচ্ছে নাটক। এগুলো হচ্ছে নাটক। ঠিক আছে, মাইকেল মধুসূদনের নাটকগুলো কি কি আবারও বলছি, খেয়াল করো। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু নাটক। আমাদের কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো আমি বললাম কৃষ্ণকুমারী, এটি মধুসূদন দত্তের কি ধরনের রচনা? তাহলে অপশন হয়তো চারটি থাকবে, তার মধ্যে থাকবে নাটক। তাহলে সঠিক উত্তর কি হবে? তোমরা সকালে বলো, সঠিক উত্তরটি হবে নাটক। ঠিক আছে, তোমরা কি মনোযোগ সহকারে ক্লাসটি করছো? অবশ্যই কিন্তু করবে এবং সাথে সাথে কিন্তু লিখবে, আমি কিন্তু বারবার বলছি। আচ্ছা, তারপর দেখো তার দুটি পত্রকাব্য রয়েছে। একটি সেটি হচ্ছে বীরাঙ্গনা। পত্রকাব্যটির নাম কি? এটি হচ্ছে বীরাঙ্গনা। বীরাঙ্গনা এটি হচ্ছে মধুসূদন দত্তের পত্রকাব্য। এটি হচ্ছে পত্রকাব্য বীরাঙ্গনা। একটি রয়েছে আমাদের বই, তাহলে তোমাদের এটি সহজেই আশা করছি মনে থাকবে। নাম কি? বীরাঙ্গনা। এটি হচ্ছে কি পত্রকাব্য। আচ্ছা, চতুর্দশপদী কবিতা নামে বাংলা সনেটের রচয়িতা হতো তিনি। সনেট, আমরা সনেট শব্দটি শুনেছি না? এই সনেট শব্দের বাংলা অর্থ কি বলতো? চতুর্দশপদী কবিতা। অর্থাৎ যে কবিতা কয়টি লাইন থাকবে? 14 লাইন থাকবে। যে কবিতার 14 লাইন থাকবে এবং প্রথম 8 লাইনে থাকবে তোমার কি বলতো? ভাবের প্রবর্তনা
এবং শেষের 6 লাইনে থাকবে ভাবের পরিণতি। তো এই ধরনের কবিতাকে মূলত চতুর্দশপদী কবিতা কিংবা সনেট কবিতা বলা হচ্ছে। এবং এই সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা রচয়িতা হচ্ছেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখন কিন্তু আমি চলে যাচ্ছি সরাসরি কবিতায়। তবে কবিতা যাওয়ার আগে আমি আবারও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও কবি পরিচিতিটা আরেকবার রিপিট করছি, তোমরা সকলেই খেয়াল করো। মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824 সালে, মৃত্যু হচ্ছে 1873 সালে। তার উল্লেখযোগ্য একটি মহাকাব্য হচ্ছে, নাম কি বলো তোমরা, বলো? মেঘনাদ বধ মহাকাব্য। ঠিক আছে, তারপর দেখো তার কিছু নাটক রয়েছে, শর্মিষ্ঠা, তারপর কি বলো দেখি কে বলতে পারে আগে? কৃষ্ণকুমারী, আরেকটি কি বলো আরেকজন? পদ্মাবতী। ঠিক আছে, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে নাটক। তারপর দেখো আছে এটি কি বলে? সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রূপ। এই দুটি কি বলো তো দেখি কে বলতে পারে? এই দুটি হচ্ছে প্রহসন। গুড। আচ্ছা, আরেকটি রচনা রয়েছে তার, বলো তো সেটি কি? এটি হচ্ছে বীরাঙ্গনা, এবং এটি হচ্ছে একটি কি? পত্রকাব্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের কবিতায়। তো তোমরা নিশ্চয়ই সামনে বইটি নিয়েছো, আমি ক্লাসের শুরুতেই কিন্তু বলেছি সামনে অবশ্যই বইটি থাকবে, কারণ বইটি যদি না থাকে আমরা কিন্তু কবিতার আলোচনা কিছু বুঝতে পারবো না। তাহলে এখন তোমরা সকলে কবিতাটি খেয়াল করো। বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমি মানে কি বলতো? জন্মভূমি, অর্থাৎ তোমার বাংলাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই কবিতাটা আমি কিন্তু আগে বললাম মধুসূদন দত্ত মূলত তার নিজের দেশকে নিয়ে লিখেছে, অর্থাৎ সে যে ভুল বুঝতে পেরেছিল তার এই কবিতার লেখাগুলোতে আমরা সেই বিষয়গুলি বুঝতে পারবো। তোমরা সকলে খেয়াল করো। রেখো মা দাসের মনে এই মিনতি করি পদে। প্রথম লাইনে খেয়াল করো, রেখো মা দাসের মনে এই মিনতি করি পদে। আচ্ছা, বলছে রেখো মা, মা বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? মা বলতে বোঝানো হয়েছে নিজের দেশকে বা জন্মভূমিকে। রেখো মা মনে মানে কাকে মনে রাখার কথা বলা হয়েছে? কবি নিজেকে মনে রাখার কথা বলছে জন্মভূমিকে। জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছে এবং সে বলছে যে মা নিজে মানে আমাকে কি মনে রেখো এই মিনতি করি পদে। পদ মানে কি বলতো? পদ মানে হচ্ছে কি পা, মানে পা ধরে সে কি মিনতি করছে, অনুরোধ করছে, বিনীত করছে, মানে সে অনুনয় করছে, হ্যাঁ, যে আমাকে তুমি কি মনে রেখো। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরবার। খেয়াল করো তোমরা, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমার, অর্থাৎ সাধিতে মনের স্বাদ, স্বাদ মানে ইচ্ছা, যদি মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমার। পরমার মানে কি? ভুল, মানে আমি যদি কিছু ভুল করে ফেলি, মানে নিজের মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি যদি কিছু ভুল করে ফেলি, মধুহীন করোনাগো তব মন কখনো দে। দেখো কি বলেছে? মধুহীন করোনাগো তব মন কখনো দে। মন কখনো শব্দের অর্থ হচ্ছে কি? লাল পদ্ম, অর্থাৎ মধুহীন মানে নিজের মনটাকে বোঝানো, মানে জন্মভূমির যে মানে মায়ের যে মনটা, সেই মনটার কথা বলা হয়েছে যে তোমার এই মনটা মানে এটা লাল পদ্ম ফুলের সাথে তুলনা করেছে, যে সেটি তুমি কখনোই মধুহীন করো না। সে তার জন্মভূমির কাছে এই মিনতি করছে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে। বলছে প্রবাসে দৈবের বসে, অর্থাৎ সে প্রবাসী ছিল এবং সেখানে বিভিন্ন কিছুর আকর্ষণে তার মধ্যে মানে বাংলার প্রতি যে একটি তার মায়া, সেটি কি হয়ে গিয়েছিল? সেটি ছিন্ন হয়ে গিয়েছিল। এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, জন্মিলে মরিতে হবে অমর কি কোথা কবে। দেখো খেয়াল করে বলছে এই দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, অর্থাৎ সে বলছে যে মানে নিজের দেহটা সে মানে কল্পনা করছে যে একটি মানে আকাশের মতো করে একটি কল্পনা করছে, নাহি খেদ তাহে, অর্থাৎ সে বলছে যে এখানে কোনো কি নেই, মানে খেদ অর্থাৎ কোনো মানে ঘাটতি নেই। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। সে বলছে যে জন্মিলে মরিতে হবে। আমরা জানি যে কোনো একটি প্রাণী অর্থাৎ মানুষ বলো যে কোনো প্রাণীর কথাই বলি না কেন, যার জন্ম হয়েছে তার কি মৃত্যু থাকবে, এটি কিন্তু আমাদের বাস্তবতা, এটি কিন্তু অনিবার্য। ঠিক আছে, তো এখানে এই কথাটি বলা হয়েছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। কেউ কিন্তু অমর হয়ে থাকবে না, সবাইকে কি মৃত্যুবরণ করতে হবে। চিরস্থির কবে নীর হায়রে জীবন নদী। বলছে যে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদী, আমাদের জীবনটাকে নদীর সাথে তুলনা করা হয়েছে।
কিসের সাথে তুলনা করা হয়েছে? নদীর সাথে। এই নদীর পানিটা কখনোই কি নয়? চিরস্থির নয়। এটি এখন চলমান, আমাদের জীবনটা হচ্ছে চলমান, এবং হঠাৎ সময় আমাদের এই জীবনটা অর্থাৎ আমাদের এই জীবনের নদীটা যে কোনো সময় কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। এটি এখানে বলা হয়েছে। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে। সে বলছে, মানে জন্মভূমিকে মানে মা বলে সম্বোধন করেছে, তো বলছে মাকে যে যদি তুমি আমাকে মনে রাখো তাহলে আমি কি বিন্দুমাত্র ভয় পাই না। কি দেখে ভয় পাই না? সমান শব্দের অর্থ কি বলো তো? মৃত্যুর দেবতা। অর্থাৎ যদি তুমি আমাকে মনে রাখো, তোমার মনের কোনায় যদি আমাকে যদি জায়গা দাও, তাহলে আমি মৃত্যুর দেবতাকেও ভয় পাই না। সমান শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দেবতা। তোমরা অবশ্যই শব্দগুলো লিখে নিবে, আমি অর্থ সহকারে বলে দিচ্ছি। সমান শব্দের অর্থ কি? মৃত্যুর দেবতা। আচ্ছা, তারপর দেখো, মক্ষিকাও গলে না গো পরিরে অমৃত হ্রদে। মক্ষিকা অর্থ কি? মাছি, তাই না? সেই মাছিটিও কখন কি মানে গলবে না? যদি যখন অমৃত হ্রদে, হ্রদটা যদি অমৃতের মতো হয়, ঠিক আছে? সেখানে যদি মানে মক্ষিকা মাছি যদি পড়ে, সেটি গলবে না। কখন গলবে না? যখন মানে তার পাশে একটি সাপোর্ট থাকবে, অর্থাৎ মানে তার মা, এখানে এভাবে বলা হয়েছে যে জন্ম, অর্থাৎ মা যখন সন্তানকে মনে রাখবে, সন্তানকে যখন তার মনে ঠাঁই দিবে, তখন মৃত্যুর দেবতাকেও সে ভয় পায় না, এবং সেই মাছিটিও যদি অমৃত হ্রদেও যদি পড়ে, সেখানেও কি হবে না? গলে যাবে না। সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি ভুলে। বলছে যে সেই ধন্য নরকুলে, অর্থাৎ মানে নরকুল বলতে কি বোঝানো হয়েছে এখানে দেখো, খেয়াল করো তোমরা সকলে। মানে ধন্য নরকুলে, অর্থাৎ তার জীবনটাই হচ্ছে ধন্য, যাকে লোকেরা কি ভুলে যায় না। অর্থাৎ আমি আজকে দুনিয়া থেকে চলে গেলাম, চলে যাওয়ার পর আমার যে কাজ, আমি যে কৃতকর্মগুলো করে গেছি, সেগুলো যদি ভালো হয়, অবশ্যই লোকেরা আমাকে মনে রাখবে। তাহলে আমি যদি চলে যাই, তাও আমার একদিন আমি বেঁচে ছিলাম, সে বেঁচে থাকাটা কি হবে? সার্থক হবে। এটাই কিন্তু স্বাভাবিক। আর আমি যদি আজকে চলে যাই, আমি চলে যাওয়ার পরে যদি কালকে আমাকে সকলে ভুলে যায়, আমি এমন কোনো কাজকর্ম করলাম না যে কাজকর্মের মাধ্যমে আমাকে মনে রাখবে লোকেরা, তাহলে তার জীবনটা কি নয়? বেঁচে থাকতে কখনোই কি হয় না? সার্থক হয় না। ঠিক আছে? এটা এরকম করে আমরা যদি ইতিহাসের পাতা যদি খেয়াল করে দেখবো, আমরা এখানে অনেক স্মরণীয় ব্যক্তিদের কিন্তু মনে রেখেছি। কেন মনে রেখেছি বলো তো? কারণ তারা এমন কিছু ভালো কৃতকর্ম আমাদের কাছে রেখে গেছে, যে কৃতকর্মের কারণে আমরা সেই সমস্ত চিরস্মরণীয় ব্যক্তিদেরকে এখনো মনে করি। ঠিক আছে? মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে। বলছে যে মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনের মন্দিরে মানে মনটাকে এখানে মন্দির হিসেবে কল্পনা করা হয়েছে। সে মনের মন্দিরের মধ্যে সদা সেবে সর্বজন, অর্থাৎ সবসময় যে কি সেবা করে যায়। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, অর্থাৎ বলছে কিন্তু আমার কি গুণ আছে মা, আমি তোমার কাছে যে সেই গুণের কথাটা বলবো। হেন অমরতা আমি কহব শ্যামা জন্ম দে তব যদি দয়া করো। বলছে হেন, তখনই আমি অমর হব যখন কি মা আমাকে মনে রাখবে, কিন্তু তবে যদি দয়া করো, কিন্তু তুমি যদি আমাকে দয়া করো, ভুল দোষ গুণ ধরো, মানে আমার ভুলগুলো, আমার দোষগুলো, আমার গুণগুলো তুমি যদি যাচাই করো, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। বলছে অমর করিয়া বর দেহ দাসে, তাহলে যদি আমাকে তুমি আমার ভুল দোষগুলো ক্ষমা করে থাকো, তাহলে আমাকে কি দাও? আশীর্বাদ দাও আমার দেহে, অর্থাৎ আশীর্বাদ দাও। কেন আশীর্বাদ দিবে? ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথাফলে। অর্থাৎ তুমি আমাকে এমন আশীর্বাদ দাও যেন আমি যেন স্মৃতি জলে ফুটে থাকি, মানে আমি চলে যাওয়ার পরেও আমি আমার স্মৃতিতে আমি যে এমন কিছু কাজ, এমন কিছু ভালো কিছু রেখে যেতে পারি, যেন সেটি মানে পদ্ম ফুলের মতো কি স্মৃতিতে ভেসে থাকতে পারি। মধুময় তামরস কি বসন্ত কি শরদে। বলছে শরৎ এবং বসন্ততে যে মধুময়, বলছে যে পদ্ম ফুল যে ফুটে, সেই পদ্ম ফুলের মতো যেন আমি যেন স্মৃতি হিসেবে ফুটে থাকতে পারি। তাহলে তোমরা কি বুঝতে পারলে বলো তো আমাকে এখন? আমি তো কবিতাটি তোমাদেরকে ব্যাখ্যা করলাম, কি বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত দেখো নিজের ভুল বুঝতে পেরে তার নিজের জন্মভূমির কাছে কি চেয়েছে? ক্ষমা চেয়েছে। এবং সে বলছে তার জন্মভূমিকে এখানে মা বলে সম্বোধন করে বলছে যে আমার ভুল দোষগুলো তুমি ক্ষমা করে দাও, এবং আমাকে তুমি এমন বর দাও যেন আমি মানে মৃত্যুর পরেও যেন স্মৃতি জলে যেন ফুটে থাকতে পারি, কেমন? ওই যে শরৎ বসন্তের যে তোমার পদ্ম ফুটে, সেই পদ্ম ফুলের মতো। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়? আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বিষয়টি উপস্থাপন করার জন্য। তারপরে যদি তোমরা না বুঝো, অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে?
তো আজকে আমি ক্লাস শেষ করছি, তবে ক্লাস শেষ করার আগে তোমাদেরকে যেটি বলবো, এই ক্লাসটি আজকে আমি যেহেতু অধ্যায়টি একটু বড়, সেজন্য আমি বেশি কিছু আলোচনা করছি না, শুধু আজকে কবিতা পর্যন্ত এবং কবি পরিচিত আলোচনা করেছি। এই অধ্যায়টি আমরা নেক্সট দিন তোমার শব্দার্থ সম্পর্কে আলোচনা করব, পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতিটা আর একটু বিশ্লেষণ করব। ঠিক আছে? তো সে পর্যন্ত তোমরা সকলে কি অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আরেকটি কথা, সেটা কি আমাদের অনলাইন কার্যক্রমের সাথেই কিন্তু থাকবে, নিজেদের পড়াশোনাকে সুন্দর মতো চালিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।